আজকের এই এক্সপ্লেনারে আমরা এক দারুণ যাত্রায় বের হব। আমরা দেখব ৪৯ পরবর্তী বাংলা সাহিত্য কিভাবে তার নিজস্ব পরিচয় গড়ে তুলেছে এবং কিভাবে একটা জাতির সাহিত্য একেবারে তার ইতিহাসের সাথে হাত ধরাধরি করে পথ চলেছে। একদম। আমি তো রীতিমতো মুখিয়েছিলাম বিষয়টার জন্য। সাহিত্য তো আসলে সমাজের আয়না, তাই না? কিন্তু ৪৯ সালে দেশভাগের মতো বিশাল এক ধাক্কা কিভাবে আমাদের পুরো সাহিত্যের মোড় একেবারেই ঘুরিয়ে দিল, সেটাই আজ গভীরভাবে জানার বিষয়। ঠিক বলেছ। আর এই পুরো বিষয়টা একদম শেকড় থেকে গুছিয়ে বোঝার জন্যই আমাদের আজকের এই আয়োজন। তো চলো মূল আলোচনায় ঢোকা যাক। মেন্টর, শুরুতেই একটা বিষয় ক্লিয়ার করা দরকার। ১৯৪৭ সালের দেশভাগ তো মূলত একটা রাজনৈতিক সীমানা বা বর্ডার তৈরি করেছিল, কিন্তু এই ঘটনাটা আমাদের আধুনিক বাংলা সাহিত্যের একেবারে প্রাথমিক ভিত্তি হিসেবে কাজ করল কিভাবে? খুবই সলিড একটা প্রশ্ন। দেখো, ব্যাপারটা শুধু মাটির ভাগাভাগি ছিল না। এই দেশভাগ বাংলা সাহিত্যের যে মূল কেন্দ্র, সেটাকেও দ্বিধা বিভক্ত করে ফেলেছিল। কলকাতা থেকে রবীন্দ্র পরবর্তী আধুনিক ধারাটা তাদের মতো করে চলতে থাকে ঠিকই, কিন্তু পূর্ব বাংলায় মানে বর্তমান বাংলাদেশে সাহিত্য এক সম্পূর্ণ নতুন আর চ্যালেঞ্জিং বাস্তবতার মুখোমুখি এসে দাঁড়ায়। আর ঠিক এই নতুন রিয়ালিটি বা বাস্তবতা থেকেই আমাদের সাহিত্যের এক নতুন পরিচয়ের নির্মাণ শুরু হয়। আজকের এক্সপ্লেনারের রোডম্যাপটা একটু জানিয়ে দিই। আমরা মোট 4টে ধাপে এগোব। প্রথমত, পরিচয়ের 3টি স্তম্ভ। দ্বিতীয়ত, সংযোগকারী ব্যক্তিত্ব হিসেবে জীবনানন্দ দাশ। তৃতীয়ত, প্রতিবাদের কণ্ঠস্বরের বিবর্তন এবং সবশেষে উপন্যাসের বিকাশ। তো চলো সরাসরি প্রথম পর্বে ঢুকে পড়ি। পরিচয়ের 3টি স্তম্ভ বা আমাদের ইতিহাসের মূল মাইল ফলকগুলো। স্ট্র্যাটেজিক মেন্টা। আমাদের সাহিত্যিক পরিচয় মূলত 3টি ঐতিহাসিক মাইল ফলকের উপর শক্তভাবে দাঁড়িয়ে আছে। ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। বুঝতে পারছি, তার মানে এই 3টি ঘটনা শুধু ইতিহাসের পাতায় লেখা সাল নয়, বরং আমাদের সাহিত্যের প্রধান 3টি টার্নিং পয়েন্ট। একদম তাই। ১৯৪৭ সালে আমাদের সাহিত্যের একটা কেন্দ্র পূর্ব বাংলায় সরে আসে। এরপর ১৯৫২ সালে ভাষার ওপর যখন আঘাত আসে, তখন সেই সাহিত্যই রীতিমতো প্রতিবাদের হাতিয়ারে পরিণত হয়। আর ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ আমাদের সাহিত্যকে এনে দেয় এক চূড়ান্ত স্বাধীন ও স্বকীয় রূপ। আচ্ছা মেন্টর, ১৯৪৭ সালের ঠিক পরপরই পূর্ব বাংলার অবস্থাটা আসলে কেমন ছিল? মানে এই সাহিত্যিক বিভাজনের ইম্প্যাক্ট বা প্রভাবটা কিভাবে পড়েছিল? দেখো, ১৯৪৭-এর পর তৎকালীন সরকার পূর্ব বাংলার ভাষা আর সংস্কৃতির ওপর ক্রমাগত আঘাত হানতে শুরু করে। এর ফলে পূর্ব বাংলার সাহিত্যে খুব দ্রুত একটা বড় পরিবর্তন চলে আসে। সাহিত্যিকরা তখন আর চাইলেও শুধু রোম্যান্টিক কল্পনার জগতে আটকে থাকতে পারলেন না। মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য এই যে তীব্র সংকট, ঠিক সেখান থেকেই ১৯৪৮ থেকে ১৯৫২ সালের মধ্যে জন্ম নেয় ভাষা আন্দোলন। আর এটাই কিন্তু শেষ পর্যন্ত স্বাধীন বাংলাদেশ গঠনের মূল ভিত্তিটা তৈরি করে দেয়। এবার আসি আমাদের দ্বিতীয় পর্বে, যেখানে আমরা কথা বলবো এমন একজনকে নিয়ে যিনি ছিলেন একটা সংযোগকারী ব্যক্তিত্ব বা ব্রিজ ফিগার, জীবনানন্দ দাশ। মেন্টর, দেশভাগের এই টানাপোড়েন এবং নতুন একটা পরিচয় খোঁজার যে সংগ্রাম, সেই সময়ে এমন কে ছিলেন যিনি দেশভাগ পূর্ববর্তী সাহিত্য এবং এই নতুন গঠিত পরিচয়ের মাঝে একটা সাঁকো বা ব্রিজের মতো কাজ করেছিলেন? চমৎকার একটা পয়েন্ট তুলেছ। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে একটাই নাম সবার আগে আসবে, জীবনানন্দ দাশ। তার এই বিখ্যাত পংক্তিটি শুনলেই বিষয়টা পরিষ্কার হয়ে যায়। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অসাধারণ। রূপসী বাংলা কাব্যের এই লাইনটা তো বাংলা সাহিত্যের অন্যতম সবচেয়ে আইকনিক এবং বহুল উদ্ধৃত একটা লাইন। একদম। জীবনানন্দ দাশ ১৯২০ বা ৩০-এর দশকে আবির্ভূত হলেও তাকে তখন নির্জনতম কবি বলা হতো। কিন্তু দেশভাগের পর বাঙালি যখন শেকড়ের সন্ধানে একদম দিশেহারা, তখন জীবনানন্দের এই কবিতাগুলোই যেন তাদের নিজস্ব পরিচয়ের সবচেয়ে বড় প্রতীক হয়ে দাঁড়ায়। তিনি হয়ে ওঠেন আক্ষরিক অর্থেই রূপসী বাংলার কবি। কিন্তু মেন্টর, একটা ব্যাপার আমাকে একটু কনফিউজ করছে। আমি তো জানতাম জীবনানন্দ দাশ ১৯৫৪ সালে একটা মর্মান্তিক ট্রাম দুর্ঘটনায় মারা যান। তাহলে স্লাইডে দেখতে পাচ্ছি রূপসী বাংলা প্রকাশিত হয়েছে ১৯৫৭ সালে। আর ঠিক এখানেই সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা লুকিয়ে আছে। তার কাব্য প্রতিভার যে পরিপূর্ণ স্বীকৃতি, সেটা মূলত তার মৃত্যুর পরই আসে। ১৯৫৭ সালে যখন রূপসী বাংলা প্রকাশিত হল, তখন দেশভাগ পরবর্তী বাঙালির মানসিকতার সাথে এর টাইমিংটা ছিল একদম নিখুঁত। শেকড় সন্ধানী মানুষের কাছে এটি যেন রাতারাতি এক পরম আশ্রয়ে পরিণত হল। এবার চলে যাচ্ছি তৃতীয় পর্বে, প্রতিবাদের কণ্ঠস্বর। কিভাবে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে এই প্রতিবাদের মশাল হস্তান্তর হলো, সেটাই আমরা দেখব। তার মানে আমরা এখন দেখব কিভাবে কবিতার মাধ্যমে বিদ্রোহী চেতনা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বাহিত হয়েছে।
ওই যে ঐতিহাসিক ৩টি স্তম্ভের কথা বললাম তার সাথে তাল মিলিয়ে কিভাবে আমাদের কবিতার ভাষা বদলেছে, তাই না? একদম পয়েন্টে হিট করেছ। জাতীয় জাগরণের শুরুতে আমরা পাচ্ছি কাজী নজরুল ইসলামকে, যিনি ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশের জাতীয় কবি হিসেবে স্বীকৃতি পান। এরপর ১৯৫২ সালের ভাষা আন্দোলনের চেতনার প্রতীক হয়ে ওঠেন আল মাহমুদ। আর ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সেই মশালটি নিজের হাতে তুলে নেন শামসুর রহমান। দারুণ একটা ফ্লো। তার মানে কাজী নজরুল ইসলামের পর প্রতিবাদের মশালটা এভাবেই যুগের পর যুগ খুব স্বাভাবিকভাবেই হাত বদল হয়েছে। আচ্ছা, আমি যদি নিজের মনে রাখার জন্য একটু রিক্যাপ করি, তার মানে আল মাহমুদ হচ্ছেন ৫২ পিলারের প্রতিনিধি, তাকে বলা হয় ২১-এর কবি। আর শামসুর রহমান হচ্ছেন ৭১-এর পিলারের প্রতিনিধি, তাকে বলা হয় স্বাধীনতার কবি। ঠিক বললাম তো? একদম পারফেক্ট। তুমি মূল বিষয়টা একেবারে নিখুঁতভাবে ধরে ফেলেছ। আল মাহমুদের সোনালী কাবিন এবং শামসুর রহমানের স্বাধীনতা, এই দুটোই আমাদের সাহিত্যের অমূল্য সম্পদ। আরেকটা ব্যাপার, শামসুর রহমানকে কিন্তু নাগরিক কবিও বলা হয় এবং তিনি বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় আধুনিক কবি হিসেবেও সুপরিচিত। স্ট্র্যাটেজিক মেন্টর আমাদের আজকের এক্সপ্লেইনারের চতুর্থ এবং শেষ পর্ব, উপন্যাসের বিবর্তন। গ্রামীণ বাস্তবতা থেকে কিভাবে আমরা ঐতিহাসিক মহাকাব্যের দিকে এগোলাম সেটা এবার দেখব। মেন্টর, কবিতার কথা তো অনেক জানলাম এবং বুঝলাম, কিন্তু গদ্য বা উপন্যাসের ক্ষেত্রে ঠিক কী ঘটেছিল? উপন্যাসও কি এই জাতির সাথে সাথে ধীরে ধীরে পরিণত হয়ে উঠছিল? খুব সুন্দর একটা দিক নির্দেশ করেছে তুমি। ৪০-এর দশকের শেষ ভাগে এবং ৫০-এর দশকে আমাদের উপন্যাসগুলোর মূল ফোকাস ছিল গ্রামীণ জীবনের সংগ্রাম এবং এর ভিত্তিমূলের দিকে। কিন্তু ৯০-এর দশকে এসে আমরা দেখতে পাই বিশাল সব ঐতিহাসিক পটভূমিতে লেখা মহাকাব্যিক উপন্যাস, যেখানে আবার ম্যাজিক রিয়েলিজম বা জাদু বাস্তবতারও দারুণ ছোঁয়া রয়েছে। তার মানে সময় যাওয়ার সাথে সাথে উপন্যাসের ক্যানভাসটাও অনেক বড় আর জটিল হয়েছে। ঠিক তাই। পূর্ব বাংলার প্রাথমিক দিকের ৪টে ক্লাসিক উপন্যাসের দিকে যদি আমরা তাকাই, দেখতে পাবো সৈয়দ ওয়ালিউল্লাহর লাল সালু, যা ১৯৪৮ সালে প্রকাশিত, আবু ইসহাকের সূর্য দিগলবাড়ি ১৯৫৫ সালে, শওকত ওসমানের কৃতদাসের হাসি ১৯৬২ সালে এবং ওয়ালিউল্লাহর আরেকটি মাস্টারপিস চাঁদের অমাবস্যা, যা ১৯৬৪ সালে প্রকাশিত হয়। আরে, এই ৪টা নাম তো বিভিন্ন এক্সামেও প্রচুর ফেস করেছি। হ্যাঁ, এগুলো লিটারালি ফাউন্ডেশনাল কাজ। বিশেষ করে আবু ইসহাকের সূর্য দিঘলবাড়িকে পূর্ব বাংলার প্রাথমিক দিককার শ্রেষ্ঠ উপন্যাস হিসেবে বিবেচনা করা হয়। স্ট্র্যাটেজিক মেন্টর এবার বিসিএস বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য একটা দারুণ স্ট্র্যাটেজিক টিপস দিই। মুক্তিযুদ্ধের ওপর লেখা এই ৫টি কাজকে আমরা একত্রে বলতে পারি বিগ ফাইভ। এখানে একটা বিষয় খুব ভালো করে মনে রাখবে, আনোয়ার পাশার রাইফেল রোটি আওরাত হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক একেবারে প্রথম উপন্যাস, এবং তিনি কিন্তু একজন শহীদ বুদ্ধিজীবী। ওয়াও, এই ইনফরমেশনটা খুবই ক্রুশাল। জাহানারা ইমাম, হুমায়ুন আহমেদ এবং সেলিনা হোসেনের আইকনিক কাজগুলোর পাশাপাশি আনোয়ার পাশার এই প্রথম উপন্যাসের তথ্যটা মনে রাখার সত্যি খুব জরুরি। আচ্ছা মেন্টর, উপন্যাসের এই যে লম্বা বিবর্তন আমরা দেখলাম, এর একেবারে চূড়ায় বা শীর্ষে আমরা কোন সাহিত্য কর্মটিকে রাখতে পারি? কোনো সন্দেহ ছাড়াই সেই উত্তরটি হবে আখতারুজ্জামান ইলিয়াসের খ্বাবনামা। ১৯৯৬ সালে প্রকাশিত এই উপন্যাসটি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক উপন্যাস হিসেবে স্বীকৃত। তেভাগা আন্দোলন ও দেশভাগের পটভূমিতে লেখা এই বিশাল ক্যানভাসের উপন্যাসটি আমাদের সাহিত্যের এক অনন্য সম্পদ। এটা এক কথায় মাস্টারপিস। স্ট্র্যাটেজিক মেন্টর আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে আমি ছোট্ট একটা সাবধানবাণী দিতে চাই, কারণ পরীক্ষায় প্রায়ই কিছু সাধারণ ফাঁদ বা ট্র্যাপ সেট করা থাকে। ট্র্যাপ মানে কি ধরনের ট্র্যাপের কথা বলছেন? যেমন ধরো, একটু আগে আমরা যে মশাল হস্তান্তরের ম্যাট্রিক্সটা দেখলাম, অনেকেই স্বাধীনতা তুমি এবং সোনালী কাবিনের রচয়িতাকে গুলিয়ে ফেলে। মনে রাখবে, স্বাধীনতা তুমি লিখেছেন শামসুর রহমান আর আল মাহমুদ লিখেছেন সোনালী কাবিন। আবার ওই যে রূপসী বাংলা কিন্তু জীবনানন্দ দাশের জীবদ্দশায় নয়, বরং প্রকাশিত হয়েছিল তার মৃত্যুর পর ১৯৫৭ সালে। এই ছোট ছোট বেসিক বিষয়গুলো ক্লিয়ার থাকলে পরীক্ষায় আর কোনোভাবেই ভুল হবে না। আমরা আমাদের আজকের এই এক্সপ্লেনারের একদম শেষে চলে এসেছি। পুরো আলোচনা শেষে সবার জন্য একটি গভীর প্রশ্ন রেখে যেতে চাই। সাহিত্য কি শুধুই আমাদের ইতিহাসকে কাগজে কলমে লিপিবদ্ধ করে রাখে, নাকি এই যে ১৯৪৭, ১৯৫২ এবং ৭১-এর মতো ঐতিহাসিক স্তম্ভগুলো, এগুলোর মধ্য দিয়ে সাহিত্য একেবারে সক্রিয়ভাবে আমাদের জাতীয় পরিচয়কে গড়ে তোলে? আসলেই খুব ভাবনার উদ্রেককারী একটা প্রশ্ন। আজকের আলোচনা থেকে অন্তত এটুকু পরিষ্কার যে আমাদের সাহিত্য আর আমাদের অস্তিত্ব আসলে একই সূত্রে গাঁথা। অনেক ধন্যবাদ মেন্টর, এত চমৎকার করে পুরো বিষয়টা একদম চোখের সামনে তুলে ধরার জন্য। আশা করি এই আলোচনাটি সবার জন্যই এই ৩টি স্তম্ভের আখ্যান নতুনভাবে অনুধাবন করার একটা পথ তৈরি করবে।
জানার এই দারুণ যাত্রা চলতে থাকুক। সবাইকে ধন্যবাদ।